৭৫ পরবর্তী কোনো সরকারি সীমান্ত সমস্যার সমাধানে উদ্যোগ নেয়নি বললেন প্রধানমন্ত্রী। বিজিবি হবে ত্রিমাত্রিক বাহিনী। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা। ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি মুক্তিযুদ্ধ মন্ত্রীর, কাল মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ। 10 জেলায় করোনার অ্যান্টিজেন টেস্ট শুরু, ভ্যাকসিন পেতে বহুমুখী উদ্যোগ, আরও 35 মৃত্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ৭৫ পরবর্তী কোনো সরকারি সীমান্ত সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেয়নি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারি স্থল ও সীমান্ত চুক্তির সুরাহা করেছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 95তম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠানে এই বাহিনীকে ত্রিমাত্রিক হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 95তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনীর কুচকাওয়াজ। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টার ও কলেজে এ আয়োজনে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রেষ্ঠ ফায়ারার হিসেবে কৃতিত্বের স্বীকৃতি পান নারী সৈনিক হাসিনা আক্তার বিথি। তাকে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন বিজিবির মহাপরিচালক। বক্তব্যে মুক্তিযুদ্ধ ও দেশের সীমান্ত রক্ষায় বাহিনীর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, সীমান্ত সমস্যা সমাধানে ৭৫ পরবর্তী সরকারের উদাসীনতার কথা। আমাদের স্থল সীমানা চুক্তি জাতির পিতা করে গিয়েছিলেন, কিন্তু ৭৫ পরে যে সরকারগুলি ক্ষমতা এসেছিল, জিয়াউর রহমান, এরশাদ বা খালেদা জিয়া, কেউ কিন্তু আমাদের বর্ডার গার্ডের সমস্যাটা ভারতের সাথে মেটাবার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমি সরকার আসার পর থেকে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করি এবং সেটা আমরা সমাধান করি। তাছাড়া আমাদের বর্ডার গার্ডের সমস্ত এলাকা উন্মুক্ত ছিল, প্রত্যেকটা জায়গায় আমরা নতুন নতুন বর্ডার পোস্ট এখন নির্মাণ করে দিচ্ছি। শৃঙ্খলা প্রতিটি বাহিনীর জন্য অপরিহার্য উল্লেখ করে সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামাজিক ব্যাধিও দূর করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমাদের বর্ডার গার্ডও সেইভাবেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে, যাতে করে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা যেমন করবে, পাশাপাশি চোরাচালানি বা নারী পাচার, শিশু পাচার সহ বিভিন্ন যে সমস্ত অপকর্ম বর্ডারে হয় সেগুলি যাতে না হতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে। সেটা এই দিকে লক্ষ্য রেখেই আমরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে বিশেষভাবে নজর দিয়েছি। করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় সচেতন থাকার পরামর্শ দেন সরকার প্রধান। ভ্যাকসিন ক্রয় করার জন্য ইতিমধ্যে আমরা টাকা বরাদ্দ দিয়ে সেটাও আমরা নির্দেশ দিয়ে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জেলা প্রশাসক জানিয়েছে, সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার রাতে দুর্বৃত্তরা কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের কিছু অংশ ভেঙে ফেলে। কুষ্টিয়ার প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না সামান। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার বিষয়টি জানার পরপরই প্রতিবাদে মাঠে নামে বিভিন্ন সংগঠন। আওয়ামী লীগ, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আওয়ামী লীগ নেতারা বলেন, একটি মহল ধর্মের অপব্যাখ্যা করে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। অবশ্যই তদন্তপূর্বক দেখে তাদের শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে, সরকারের কাছেও আছে, আর আমরা প্রস্তুত আছি। আমরা এত দুর্বল না, আমরা আগেও শক্তিশালী ছিলাম, এখনও আছি। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো ঐক্যবদ্ধ আছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জড়িতদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। বঙ্গবন্ধুর ভাস্কর্য এটি আমাদের একটি জাতীয় সম্পদ। এটি কোনোভাবে যারা ভাঙচুরের সাথে সম্পৃক্ত আছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। মুজিব বর্ষে শহরের 5 রাস্তার মোড়ে ভাস্কর্যটি নির্মাণ করেছিল কুষ্টিয়া পৌরসভা। একই বেদিতে বঙ্গবন্ধুর 3 ধরনের 3টি ভাস্কর্য নির্মাণের পাশাপাশি জাতীয় 4 নেতার ভাস্কর্য নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। শুক্রবার রাতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের কিছু অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা। রত্না জামান, 21 টেলিভিশন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। রাজধানীতে এক সমাবেশে তিনি বলেছেন, ভাস্কর্য নিয়ে ছিনিমিনি খেললে পিঠের ছাল থাকবে না। এদিকে কাল ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। সাইদুল ইসলামকে সঙ্গে নিয়ে প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আমরা সেখানে মূর্তি হতে দেব না। সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সোচ্চার হয় বিভিন্ন সংগঠন। প্রতিবাদে মাঠে নেমে নানা কর্মসূচিও পালন করছে তারা। শাহবাগে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। বক্তাদের অভিযোগ, ইসলামের নামে কোরআনের অপব্যাখ্যা করা হচ্ছে। বঙ্গবন্ধুকে অবমাননা করার অপরাধে মামুনুল হককে অবাঞ্ছিত ঘোষণা করে সংগঠনটি। রোববার ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্তের কথা জানায় মুক্তিযুদ্ধ মঞ্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ যুব মৈত্রী। দেশের শান্তি নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন যুব মৈত্রী নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশে হেফাজতের রাজনীতি বন্ধের দাবি জানান বক্তারা। সেই সাথে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনারও দাবি জানান তারা। এদিকে ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে গৌরব ৭১। এ সমাবেশ থেকে ভাস্কর্য বিরোধীদের একহাত নিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তারেক জিয়া আদালত কর্তৃক দোষী সাব্যস্ত অপরাধী। সেই অপরাধী লন্ডনে বসে কাদেরকে নিয়ে, কোন কোন দেশের গোয়েন্দাদেরকে নিয়ে আজকে এই বাবুনগরীদের এবং অন্যান্যদের মাঠে নামানোর জন্য ভাস্কর্য ইস্যুতে মদত দিচ্ছে, টাকা দিচ্ছে। বঙ্গবন্ধু আর আমার জাতীয় পতাকা এক এবং অভিন্ন। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলবেন আর আমরা কাউকে চুমা দিব, এটা হয় না। দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিশিষ্টজনেরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙবেন, আপনাদের হাত কিন্তু ভেঙে গুড়িয়ে দেব। বাংলাদেশে যে পৃষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো বিতর্ক নয়। এই বাংলাদেশের সকল ধর্মগুপ্তের মানুষ এক কাতারে থাকবে, একসাথে থাকবে। যারা তাকে বাধাগ্রস্ত করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজকে মুক্তিকামী জনতা রাস্তায় নেমে এসেছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে ভাস্কর্য বিরোধীদের ঔদ্ধত্যের প্রতিবাদে মিছিল করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে মাদ্রাসায় সংগঠিত নির্যাতন, ধর্ষণ ও বলাৎকার নিয়ে কথা বলতে নারাজ ভাস্কর্য বিরোধীরা। আর শুধু দেশের নয়, মুসলিম বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাস্কর্য ভেঙে ফেলতে চান তারা। রাজধানীর যাত্রাবাড়ির বড় মাদ্রাসায় সভা শেষে ভাস্কর্য বিরোধীরা এমন মন্তব্যই করেন। নিজেদের দেশ বরেণ্য আলেম দাবি করে ৬ দফা প্রস্তাবনা পেশ করেন। বলেন, দাবি না মানলে কঠোর পদক্ষেপের দিকে এগুবেন তারা। সভা শেষে সাংবাদিকদের আরও বলেন, শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা সরকার ও প্রশাসনের দায়িত্ব। যদি কাবা শরীফের কোনো ইমাম এসে এই মূর্তি উদ্বোধন করে, সেটাও পৃথিবীর কোনো মুসলমান মেনে নেবে না। তুরস্ককে মানতে হবে, সৌদি আরবকেও মানতে হবে। যে না মানে সে গুনাহগার হবে, সে স্বতন্ত্র ব্যাপার। সেটা আমাদের মুসলমানদের জন্য ডকুমেন্ট হতে পারে না। ১১৮টি পিসিআর ল্যাবের পাশাপাশি ১০ জেলায় চালু হলো করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এতে ১৫ থেকে ৩০ মিনিটে পাওয়া যাবে টেস্টের রিপোর্ট। ফলাফল সঠিক হবার সম্ভাবনা ৮৫%। লক্ষণ প্রকাশের ৫ থেকে ৭ দিনের মধ্যে এই টেস্ট করা যাবে। পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে র্যাপিড টেস্ট চালুর পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। অ্যান্টিজেন টেস্টের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, অক্সফোর্ডের ভ্যাকসিন ছাড়াও অন্যান্য উৎস হতে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা চলছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কোভিড-19 পরীক্ষায় পিসিআর ল্যাব টেস্ট কিংবা জিন এক্সপার্ট টেস্টের পর এবার অ্যান্টিজেন টেস্ট চালু করলো বাংলাদেশ। বাড়তি কোনো ফি লাগবে না এই টেস্টে। প্রাথমিকভাবে পিসিআর সুবিধা নেই এমন 10টি জেলায় চালু হলো এই টেস্ট।
জেলাগুলো হলো গাইবান্ধা, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মেহেরপুর, সিলেট, জয়পুরহাট ও পটুয়াখালী। বিশিষ্ট হাসপাতাল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা পরীক্ষায় পিসিআর এর বিকল্প নেই। লক্ষণ দেখা দিলে কোয়ারেন্টিনে যেতে এবং পিসিআর এর ফল আসা পর্যন্ত রোগ বিস্তার প্রতিরোধ করবে এই টেস্ট। লক্ষণ উপসর্গ শুরু হওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে এটি করতে হবে। যেহেতু আমরা টেস্টের রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাই, আমরা আশা করি যে আইসোলেশনটি খুব নিয়মিত হবে। কিন্তু এটা সবচেয়ে নেগেটিভ ড্রব্যাক যদি আমরা বলি, সেটা হচ্ছে এটা সেন্সিটিভিটি রিলেটিভলি কম। মোটামুটি ভাবে 80% এর কিছু বেশি বা অ্যারাউন্ড 80%। অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, অন্যান্য উৎস থেকে ভ্যাকসিন পেতে যোগাযোগ অব্যাহত আছে। আর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্সফোর্ডের 3 কোটির পাশাপাশি কোভ্যাক্সের কাছ থেকে 20 ভাগ ভ্যাকসিন পাবার নিশ্চয়তা পাওয়া গেছে। আমরা বলেছি ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনিকা যেটা আছে সেরাম ইনস্টিটিউটে, আমরা সেটা নেওয়ার জন্য সব ব্যবস্থা গ্রহণ করেছি এবং এর কার্যকারিতাও প্রমাণিত হয়েছে টেস্টের মাধ্যমে। খুবই ফ্লেক্সিবল একটি এমইউ করেছি আমরা। আগে আসলে আগে নেওয়ার মতো একটি অবস্থানে কিন্তু আমরা আছি। কেন কিন্তু কোভ্যাক্স এর এই গ্যাভি থেকে আমরা যা পাবো তার সংখ্যাও কিন্তু কম না, প্রায় 4 কোটির মতো। আমাদের যদি 20% পপুলেশন ধরা হয়, সেই ব্যাপারেও কিন্তু সেটা জানা। এছাড়াও অনুষ্ঠানে জানানো হয়, পরীক্ষামূলকভাবে একটি মোবাইল করোনা টেস্টিং ল্যাব চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু এটার যে পদ্ধতি শুরু করার, সেই পদ্ধতিতে একটু বিলম্ব হলো। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 6,807। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 273তম দিনে 13,540 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 1,888 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 4,75,879। নতুন 2,457 জন সহ সুস্থ হয়েছেন 3,93,408 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 13.94%। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে 60 ঊর্ধ্ব মানুষের। মৃত্যুর হার 53.46%। দেশে পর্যন্ত 118টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 28,49,951 জনের। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতেই হবে বলছে জাতিসংঘ। সুযোগ সুবিধায় সন্তুষ্ট ভাসানচরের নতুন বাসিন্দারা। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। ভাসানচরে নতুন আবাসন পেয়ে খুশি রোহিঙ্গারা। এখানে আসার পর তাদের ভুল ভেঙেছে বলেও জানান তারা। বলেন, আগে তারা ভাসানচর সম্পর্কে বিভ্রান্তির মধ্যে ছিলেন। প্রথম ধাপে 1,642 জন আসার পর এমন অনুভূতির কথা জানান রোহিঙ্গারা। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। করিডোরে খেলা করছে রোহিঙ্গা শিশু। চোখে আনন্দ বলে দেয় নতুন আবাসনে কতটা খুশি তারা। শুক্রবার চট্টগ্রাম থেকে ভাসানচরে আসার পর তাদের ঘর বুঝিয়ে দেয়া হয়। এখানে আসার পর ভাসানচর সম্পর্কে তাদের আগের ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে বলে জানান রোহিঙ্গারা। আমাদের এখানে আসে কিন্তু ভালো লাগতেছে। এখন চারিদিকে ঘোরাফেরার জন্য ভালো, খাওয়ার জন্য ভালো, টাকার জন্য ভালো। তখন আমাদের যেখানে ছিলাম আগে এখানে কষ্ট ছিলাম। অনেকজন অনেক কথা বলতো, মানে ভাসানচর আসলে তোমার মানে ভাসানচর এটা হচ্ছে ডুবে যাবে, গেলে মানে পানি উঠবে, পানি উঠে বাড়ি নিয়ে যাবে, এই চেয়ে বলতো। তবে আমরা তো এখন এখানে আসার পর দেখি খুব ভালো। নৌবাহিনীর পরিচালক কমোডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী জানান, রোহিঙ্গাদের নিরাপত্তার পাশাপাশি 1 মাসের খাবার দেয়া হবে। কর্মসংস্থানের জন্য সহায়তা দেয়া হবে বিভিন্ন এনজিওর মাধ্যমে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR স্ট্যান্ডার্ড ক্লাস্টারের নিয়ম মেনে 1 লাখ রোহিঙ্গার জন্য আবাসস্থল নির্মাণ করা হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। সদ্য প্রয়াত নাট্যজন ও মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলী জাকের স্মরণে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেলিপ্যাপ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে ছিল এতিমখানায় খাবার বিতরণ, কোরআন খতম, মিলাদ ও স্মরণ সভা। রাজধানীর নিকেতনে টেলিপ্যাপ কার্যালয়ে স্মরণ সভায় স্মৃতিচারণ করেন মুনতাসির মামুন সাজু, সাজ্জাদ হোসেন দোদুল, আহসান হাবিব নাসিম, এস এ হক অলিক, মোহন খান, সাদেক সিদ্দিকী, জহির আহমেদ, রেজাউল
রেজাউল হক রেজা, সাইদ তারেক, শহীদ আলমগীর সহ অন্যান্যরা। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বাংলাদেশের 3টি কোম্পানিকে এশিয়ার সেরা আন্ডার এ বিলিয়ন তালিকায় যুক্ত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস। এশিয়া প্যাসিফিক অঞ্চলে যেসব ভালো কোম্পানির বার্ষিক বিক্রি $1 বিলিয়ন মার্কিন ডলারের কম, তাদের মধ্য থেকে সেরা 200 কোম্পানি নির্বাচন করেছে ফোর্বস। বাংলাদেশের ওষুধ খাতের কোম্পানি রেনেটা লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও শতভাগ রপ্তানিমুখী জুতা তৈরিকারক প্রতিষ্ঠান ফরচুন শুজ লিমিটেড রয়েছে এ তালিকায়। ফোর্বস জানিয়েছে, তালিকায় স্থান পাওয়া কোম্পানিগুলো তাদের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বিক্রি, মুনাফা অর্জন, ঋণের হার নিয়ন্ত্রণ এবং যোগ্য নেতৃত্বের কারণে বেশি পয়েন্ট অর্জন করেছে। জানাবো খেলার খবর। ফুটবলারদের দক্ষতা বাড়াতে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিয়মিত ম্যাচ আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে কার্যালয়ে কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। একই সময় সহসভাপতি আতাউর রহমান মানিক জানান, ফুটবলের উন্নয়নে প্রয়োজনে সরকারের সহযোগিতা চাওয়া হবে। প্রত্যেকটা খেলার আগে 4 সপ্তাহ ট্রেনিং সেশন চাই, 2 সপ্তাহ ফিজিক্যাল ফরওয়ার্ড, আর 2 সপ্তাহ আমি ম্যাচ খেলবো। আমি ম্যাচ খেলবো, আমার টার্গেট হলো আমি যে ম্যাচ খেলবো মালয়েশিয়ার সাথে, থাইল্যান্ডের সাথে, সুপিরিয়র টিমের সাথে। এই টিমকে শক্তিশালী করা বা এই টিমকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিসে রাখা, ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলানোর জন্য যেটা প্রয়োজন সেটা অর্থের প্রয়োজন আছে, সহযোগিতা আমাদের সরকারের পক্ষ থেকে লাগে। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 75 পরবর্তী কোনো সরকারি সীমান্ত সমস্যার সমাধানে উদ্যোগ নেয়নি বললেন প্রধানমন্ত্রী। বিজিবি হবে ত্রিমাত্রিক বাহিনী। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা। ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি মুক্তিযুদ্ধ মন্ত্রী, কাল মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ। 10 জেলায় করোনার অ্যান্টিজেন টেস্ট শুরু, ভ্যাকসিন পেতে বহুমুখী উদ্যোগ, আরও 35 মৃত্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।